ওরে বাবারে, এখানে তো খুব ঠান্ডা। আর আমার পরিবারের 16 জন আছে, কিন্তু তবুও আমাকে কেউ দেখতে পেল না। আমার গায়ে কেউ একটা কম্বল পর্যন্ত দিল না। মনে হচ্ছে এরা সবাই নিজেদেরকে নিয়েই ব্যস্ত। আমাকে তো কেউ পাত্তাই দিচ্ছে না। নতুন বৌমা এখানে থরথর করে কাঁপছে, সেটা না দেখে সবাই একটা কম্বল নিয়ে ঘুমিয়ে পড়লো। কি জন্য যে এরকম পরিবারে আমি বিয়ে করলাম কে জানি। আগে যদি জানতাম যে আত্মীয় স্বজনগুলো আমাদের বাড়িতে এসে বিয়ের সময় এভাবে থেকে যাবে, তাহলে তো আমি বিপ্লবকে আগেই বলে দিতাম ওর আত্মীয় স্বজনদেরকে যাতে বিয়েতে না ডাকে। আসলে পূজা শীতের মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতে একবার এদিক আর একবার ওদিক করতে থাকে, কারণ তার কাছে গায়ে দেওয়ার মতো কোনো কম্বল থাকে না। আর তার পরিবার এবং আত্মীয় স্বজন সবাই কেবলমাত্র একটা কম্বলের মধ্যে ঘুমায়, আর নতুন বৌমাকে কেউ কোনো কম্বল দেয় না। কয়েক সপ্তাহের আগের ঘটনা। বিপ্লব এবং পূজার বিয়ে ঠিক হওয়ায় বিপ্লবের বাবা মা অখিলেশ বাবু এবং সীমা দেবী তাদের কিছু আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করে। আসলে তাদের কাছে অত টাকা না থাকায় তারা খুব কম মানুষজনকেই নিমন্ত্রণ করে, আর তাদের বাড়িতেই ছিল মোট 15 জন। বৌদি, তোমাদের বাড়িতে আসা মানে প্রত্যেক দিন সমস্যা আর সমস্যা। এই সমস্যার কোনো শেষ নেই। আমি জানি না নতুন বৌমা এই বাড়িতে এসে কিভাবে থাকবে, আর ওই মেয়েটার বাবা মাই বা কিরকম। এরকম গরিব পরিবারে বিয়ে দিচ্ছে কি করে কি জানি। কেন দিদি, কি হয়েছে? আমার বাড়িতে আসলে আমি তোমাদেরকে কি কোনোভাবে অপমান করেছি যে তুমি এরকম কথা বলছো? তুমি জানো না এই বাড়িতে তোমার 2 ছেলে আছে ঠিকই, কিন্তু ওরা কত টাকা রোজগার করে। যা রোজগার করে তা দিয়ে একটা কম্বলও কিনতে পারে না। তাই এই একখানা কম্বলেই আমাদের আত্মীয় স্বজন সবাইকে রাত কাটাতে হয়। আর নতুন বৌমা যখন ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আসবে, তখন তাকেও তো একটা নতুন কম্বল দিতে হবে। এই একটা কম্বল নিয়ে আমরাই তো টানাটানি করছি, তাহলে নতুন বৌমা কি গায়ে দেবে? তুমি ঠিকই বলছো দিদি, কিন্তু কি করা যায় বলো তো? আমরা তো সবই জানি। আমিও ভাবছিলাম যে নতুন বৌমা আমাদের সঙ্গে ম্যানেজ করতে পারবে কিনা। আসলে বিপ্লবদের বাড়িতে অনেক অনেক আত্মীয় স্বজন ভর্তি থাকে, আর তাদের বাড়িতে আর কোনো রকম জায়গা ছিল না। এমনিই তাদের বাড়িটা খুব ছোট, আর এখন বিপ্লবের বিয়ের সময় বাড়িতে আত্মীয় স্বজন তো আছেই। এভাবেই দেখতে দেখতে বিপ্লব তার নতুন বউ পূজাকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসে। বাবারি বাবা, আমাকে বরণ করার জন্য এত লোক দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই কি আমার শ্বশুর বাড়িতে থাকবে নাকি? যতই যাই হোক না কেন, আমাকে কেউ যদি কম্বল দিয়ে ঘুমিয়ে পড়তে বলে তাহলেই তো আরাম। তা না হলে এই ঠান্ডার মধ্যে ঠকঠক করে কাঁপতে কাঁপতেই আমি মরে যাব। এমনই ভাবনা চিন্তা করতে করতে পূজা তার শ্বশুর বাড়িতে প্রবেশ করে। কিন্তু পূজা যখন তার শ্বশুর বাড়ির ভেতরে ঢোকে, তখন সে একেবারে চমকে ওঠে, কারণ সেই বাড়িটা ছিল খুবই ছোট, আর সেখানে অনেক আত্মীয় স্বজন আছে। তার উপর পূজাকে নিয়ে এখন তাদের পরিবারের টোটাল 16 জন সদস্য। সামান্য এইটুখানি ঘর, তার উপর আবার এতজন সদস্য। আর আমার নতুন কম্বল কোথায়? আমি তো কোথাও দেখতে পাচ্ছি না। জানি না আমি আমার নতুন কম্বলটা কখন পাবো। খুব ঠান্ডা লাগছে, কখন যে বলবো গায়ে কম্বল দিয়ে ঘুমাবো। আমি তো সেই অপেক্ষাতেই বসে আছি, কিন্তু কেউ তো কিছুই বলছে না। সবাই যে যার মতো হাসি ঠাট্টা করতেই ব্যস্ত। নতুন বৌমার কথা কি একবারও কেউ ভাববে? বৌমা, এই শীতের রাতে তুমি বরং সবার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে এসো। গরম গরম চা খেতে খেতে আমরা সবাই গল্প করব। ধুর, আমি তো ভেবেছিলাম এই ঠান্ডার মধ্যে সবাই আমার কথা ভাববে। আমি কত ক্লান্ত, আর এখন আমাকে এবার কাজ করতে বলছে। বাড়িতে আসতে না আসতেই সবার জন্য চা করতে হবে। এই ঠান্ডার মধ্যে এখন আমি কিভাবে চা বানাবো? যাই, এখন তো আমি নাও বলতে পারবো না। আমি যদি এখন বলি আমি চা করতে পারবো না, তাহলে সবাই আমাকে খারাপ ভাববে। চা বানিয়ে দিয়ে তারপর আমি তাড়াতাড়ি কম্বলের মধ্যে ঢুকে পড়বো। এমনই ভাবনা চিন্তা করতে করতে পূজা তার পরিবারের সবাইকে চা বানিয়ে খেতে দেয়। বৌদি, এই নাও চাদর। আমাদের কাছে এটা ছাড়া তেমন কোনো ভালো কম্বল নেই যে আমরা তোমাকে দেব। আর এখন যেহেতু বাড়িতে অনেকজন আছে, তাই সবাইকে একটু ম্যানেজ করতে হবে। কিছুদিন পর আত্মীয় স্বজনটা চলে যাবে, তারপর তুমি ভালো করে ঘুমাতে পারবে। তুমি আমাকে এই কনকনে ঠান্ডার মধ্যে একটা পাতলা চাদর গায়ে দিতে দিচ্ছ? ওরে বাবারে, হু হু করে ঠান্ডা বাতাস বইছে। এই পাতলা চাদরে কিভাবে শীত কাটবে? তুমি আমাকে কম্বল দাও। এই শীতের রাতে কম্বল ছাড়া কি ঘুমানো যায়? আমাদের কাছে তো একটাই কম্বল বৌদি, আর এছাড়া কোনো ভালো কম্বল নেই। আমাদের আত্মীয় স্বজনরা চলে গেলে তুমি না হয় কম্বল নিয়ে আরাম করে ঘুমিও, কিন্তু এখন একটু তোমাকে কষ্ট করতে হবে। আর আমাদের পরিবারে তোমাকে নিয়ে এখন মোট 16 জন সদস্য, তাই তুমি কম্বল গায়ে দিতে পারবে কি পারবি না সেটা ভেবেই আমি তোমাকে এই চাদরটা দিতে এলাম। কারণ এমনিতেই ওই কম্বলটা পাতলা, তার উপর ছেঁড়া। ওই কম্বলে এমনিতেও কারো শীত কাটে না। আর দেখো না, একটু পরে ওই কম্বল নিয়েই ঝামেলা শুরু হবে।
এই বলে প্রিয়াঙ্কা সেখান থেকে চলে যায়। হে ঈশ্বর, তুমি আমাকে কোথায় নিয়ে এলে? আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে আমার কোনো অসুবিধা হবে না, কিন্তু আমি তো একের পর এক সমস্যা দেখতেই পাচ্ছি। আমার কথা কেউ একবারের জন্য ভাববি না? আমি তো নতুন এখানে এসেছি, এখানে কিছুই জানি না। আর এই আত্মীয় স্বজনগুলো এখন কি জন্য এখানে থেকে গেল? এরা যদি নিজেদের বাড়িতে চলে যেত তাহলে তো আমি একটু শান্তি করে ঘুমাতে পারতাম। এই ঠান্ডার মধ্যে একটা ঘরে একটা কম্বল নিয়ে এবার 16 জন মিলে টানাটানি করবে। এভাবেই পূজা মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে। আর সেদিন তাকে সারা রাত ঠান্ডার মধ্যে পাতলা চাদর গায়ে দিয়ে কাঁপতে হয়। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। আর প্রত্যেক দিন শীতের মধ্যে নতুন বৌমাকে পাতলা চাদর নিয়েই ঘুমাতে হয়, কিন্তু অতিরিক্ত ঠান্ডার জন্য তার কিছুতেই ঘুম হয় না। আর অন্যদিকে পূজা শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সেখান থেকে কিছুতেই বাড়িতে ফিরতে চায় না। তারা একেবারে পূজা শ্বশুর বাড়িতে জাঁকিয়ে বসে, যার ফলে পূজাকে প্রত্যেক দিন রাত জেগে কাটাতে হয়। আর একদিন সকালবেলা, কি ব্যাপার, নতুন বৌমার এখনো ওঠার সময় হলো না? আরে বাবা, ঠান্ডা তো আমাদেরও লাগে, কিন্তু আমরা তো সকালে এত তাড়াতাড়ি উঠে পড়লাম, আর তোর বৌমা এখনো ঘুমাচ্ছে কেন? এই যে বৌমা, ওঠো, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। বৌমা, তুমি তো দেখতে পাচ্ছ বাড়িতে আত্মীয় স্বজন আছে, তার উপর তুমি এখনো ঘুমাচ্ছ কেন? তাড়াতাড়ি উঠে সবার জন্য চা বানিয়ে নিয়ে এসো। জানো বৌদি, আমার তো মনে হচ্ছে তোমার বৌমা ভীষণ অলস, সেই জন্যই তো এত দেরি করে ঘুমাচ্ছে। আরে বৌমা, তাড়াতাড়ি ওঠো, কানে শুনতে পাচ্ছ? হ্যাঁ পিসি, এই তো আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আপনাদের জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসছি। আসলে রাত্রিবেলা আমার তো ঠিকভাবে ঘুম হয় না, তাই সকালের দিকে একটু ঘুম পেয়ে যায়। এই ঠান্ডার মধ্যে পাতলা চাদর গায়ে দিয়ে কি ঘুমানো যায় বলুন তো? আপনারা তো তবুও কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছেন, কিন্তু আমার কথা তো আপনারা একবারও ভাবেন না। দেখেছো বৌদি, তোমার বৌমার মুখে মুখে কত কথা হয়েছে। নতুন বৌমা বাড়িতে আসতে না আসতেই আত্মীয় স্বজনকে কথা শোনাচ্ছে। ঠিক আছে, আমরা আর এখানে থাকবো না, এই চলো সবাই যে যার বাড়িতে চলে যাওয়া হোক। আসলে তোমার জন্যই তো আমরা এখানে ছিলাম। বিয়েতে দাদা আমাদেরকে নিমন্ত্রণ করে নিয়ে এসেছিল নতুন বৌমার হাতে রান্না খাওয়ানোর জন্য, আর তুমি আমাদেরকে এভাবে অপমান করছো। না না দিদি, একদমই এ কথা বলবে না। আর বৌমা যাই বলুক না কেন, আমি তো তোমাদেরকে কিছুই বলিনি, তাই আমার বৌমার কথা শুনে রেগে গিয়ে এখান থেকে চলে যেও না। তোমাদের যতদিন ইচ্ছে তোমরা এখানেই থাকতে পারো। আর হ্যাঁ বৌমা, তুমি কিন্তু আমার আত্মীয় স্বজনদের কিছুই বলবে না। যেটা সত্যি আমি তো সেটাই বললাম। বিয়ে তো অনেকদিন হয়ে গেল, সব কাজও মিটে গেল, তাহলে এখনো আত্মীয় স্বজন এই বাড়িতে কেন আছে? এই ছোট্ট একটা ঘরের মধ্যে 16 জন মিলে কি থাকা যায়? তার উপর আপনাদের বাড়িতে এক্সট্রা কোনো কম্বল নেই। প্রত্যেকদিন 16 জন মিলে একটা কম্বল নিয়ে টানাটানি করতে হয়। এভাবে কি শীতের রাত্রিবেলা ঘুমানো সম্ভব? বাবারে বাবা, নতুন বৌমার মুখে এত কথা, আমি তো ভাবতে পারছি না। তোর বৌমা আসতে না আসতেই কেলোর কীর্তি শুরু করে দিয়েছে। বৌদি, আমার মনে হচ্ছে তোমার বৌমা তোমাকে জ্বালিয়ে মারবে, কারণ দেখো না আমাদের সামনে কেমন মুখে মুখে তর্ক করছে। আজকে আসুক বিপ্লব বাড়িতে, তোমার বৌমার দুর্ব্যবহারের কথা ওকে আমি বলবো। এই বলে পিসি সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে পূজা তাড়াতাড়ি করে চা বানিয়ে সবাইকে খেতে দেয়। আর সেদিন রাত্রিবেলা বিপ্লব যখন বাড়িতে ফিরে আসে, তখন বিপ্লবের পিসি তাকে সব ঘটনা বলে। বিপ্লব, তুই এটা কোন মেয়েকে বাড়িতে নিয়ে এসেছিস? তোদের পরিস্থিতির সঙ্গে এই মেয়ে কিছুতেই মানিয়ে নিতে পারছে না, আর আমাকে কত অপমান করেছে তুই জানিস? এখন তোর সামনে তোর বউ একেবারে চুপ করে আছে। পিসি, দয়া করে ওর কথাতে খারাপ ভেবো না। তোমরা তো সবই জানো আমাদের পরিস্থিতির কথা। আর নতুন বউ ও কাউকে কোনো কিছু বলতে পারছে না, কারণ তোমরা ওকে কথা শোনাবে বলে। কারণ আমি সবই বুঝতে পারছি পিসি, এখানে তোমাদের থাকতে অনেক অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের পরিস্থিতি তোমাদেরও তো বুঝতে হবে, তাই না? বিপ্লব, নতুন বৌমা আসতে না আসতেই তুই ওর হয়ে কথা বলছিস? আমি জানি তো, তোকে নিশ্চয়ই তোর বউ কিছু একটা বুঝিয়েছে, তা না হলে তুই কখনোই আমার বিরুদ্ধে কথা বলিস না। দেখেছো বৌদি, আমি তো বলছিলাম এই বাড়ি থেকে চলে যাওয়াটাই ভালো হবে। এই চলো সবাই তোমরা, আমরা এখানে যতদিন থাকবো ততদিন বিপ্লবের বউয়ের অনেক অসুবিধা হবে। চলো চলো। এভাবে আত্মীয় স্বজন সবাই সেখান থেকে চলে যেতে চায়, কিন্তু বিপ্লবের মা কিছুতেই তাদেরকে যেতে দেয় না, যার ফলে তারা আবার সেই বাড়িতেই থেকে যায়। এতবার করে বিপ্লবকে আমি বললাম, আমরা সবাই এত করে এদেরকে কথা শোনালাম, কিন্তু তবুও এরা এতটাই বাজে, এতটাই অভদ্র, এখনো এখানেই থাকবে বলছে। আমি তো ভেবেছিলাম এরা আজকেই এখান থেকে চলে যাবে, জানি না এরা কবে বাড়িতে ফিরবে।
এভাবেই দেখতে দেখতে আরো 2-1 দিন কাটে। আর একদিন পূজা বিপ্লবকে বলে, বিপ্লব, আসলে তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আমি একটা পাতলা চাদর নিয়ে কিছুতেই ঘুমাতে পারছি না। তুমি তো জানো প্রত্যেকদিন রাত্রিবেলা আমার কতটা ঠান্ডা লাগে। যেই থেকেই বাড়িতে এসেছি আমি ঠিকঠাক ভাবে ঘুমাতে পারছি না। এমনকি ঠান্ডার জন্য আমার প্রচন্ড শরীর খারাপ করছে। তুমি দয়া করে একটা কম্বলের ব্যবস্থা করো। পূজা, এখন কম্বলের তো অনেক দাম। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য নিশ্চয়ই একটা কম্বলের ব্যবস্থা করব। এই বলে বিপ্লব সেদিন পূজার জন্য কম্বলের দাম দর করতে চলে যায়। কিন্তু কম্বলের দাম অনেক বেশি হওয়ায় বিপ্লব আবার বাড়িতে ফিরে আসে, কারণ তার কাছে এখন কম্বল কেনার মতো টাকা থাকে না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে, কিন্তু অতিরিক্ত পরিমাণে ঠান্ডার কারণে পূজার প্রচন্ড পরিমাণে ঠান্ডা লেগে যায় আর তার জ্বর সর্দি হওয়ায় সে একেবারে বিছানায় পড়ে যায়। এমন সময় বিপ্লব এবং তার বাবা দুজনে মিলে একটা নতুন কম্বল কেনার সিদ্ধান্ত নেয়। এমনকি সেদিনই তারা দুজনে একটা নতুন কম্বল কিনে নিয়ে আসে। আর এবার সেই কম্বল শুধুমাত্র পূজাকে ব্যবহার করতে দেয়া হয়। আর পূজার এরকম শারীরিক অসুস্থতা দেখে তার শাশুড়ি মা সবাইকে যে যার বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। বৌদি, তুমিও তাহলে আমাদেরকে চলে যাওয়ার কথা বলছো? আমরা আর তাহলে থেকে কি বা করব? এখন তো আমাদেরকে চলে যেতেই হবে। আমাদের জন্য তোমাদের বৌমার কত অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, তোমরা সবাই ভালো থেকো। দিদি, আজ আমার বৌমার এই অবস্থা শুধুমাত্র তোমাদের জন্যই হয়েছে। তোমরা যদি আমাদের বাড়িতে এতদিন না থাকতে তাহলে আমার বৌমাটা অন্তত গায়ে কম্বল দিয়ে ঘুমাতে পারতো। আমার বৌমাকে শুধুমাত্র পাতলা চাদর গায়ে দিয়ে ঘুমাতে হয়েছে তোমাদের জন্য। আর হ্যাঁ, আমাদেরকে নিয়ে চিন্তা করো না, আমরা খুব ভালো থাকবো। তোমরা যাও এবার এখান থেকে। বৌদি, তুমি আমাদেরকে এভাবে বলতে পারলে? ঠিক আছে, এখানে থেকে আর কোনো লাভ নেই। এতদিন ধরে বৌমা কথা শোনাচ্ছিল, এখন আবার বৌদি অপমান করছে। এই অপমান আমরা মেনে নিতে পারবো না। এই চলো সবাই এখান থেকে। এই বলে আত্মীয় স্বজন সবাই সেখান থেকে চলে যায়। আর যা দেখে পূজা মনে মনে খুবই খুশি হয়। সেদিন পূজা এবং তার পরিবারের সবাই কম্বল গায়ে দিয়ে আরাম করে ঘুমাতে পারে। আর দেখতে দেখতে কয়েকদিনের মধ্যে পূজা আবার সুস্থ হয়ে ওঠে। মৌমিতা দেখতে খুবই কালো ও কুৎসিত ছিল। তার বাবা মা খুব গরিব ছিল। মৌমিতা দেখতে খুব খারাপ বলে কেউ তাকে বিয়ে করতে চাইতো না। তার বাবা মায়ের আর্থিক অবস্থা খুব খারাপ হওয়ায় অনেক টাকা যৌতুকের বদলেও মৌমিতার বিয়ে দিতে তারা পারছিল না। দিনের পর দিন তার বাবা মায়ের তাকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছিল। এরকম ভাবেই বেশ কয়েক বছর কেটে যায়। একদিন মৌমিতাকে রাকেশ নামে একজন মাতাল বিয়ে করতে রাজি হয়। কিন্তু রাকেশ মৌমিতাকে বিয়ে করার জন্য একটা শর্ত দেয়। আমি আপনার মেয়েকে একটা শর্তে বিয়ে করতে পারি। বিয়ের পর আপনার মেয়েকে ইনকাম করে টাকা নিয়ে আসতে হবে, আর আমাকে মদ খাওয়ার টাকা দিতে হবে। তবেই আমি আপনার কালো মেয়েকে বিয়ে করব, তা না হলে নয়। দেখুন এবার আপনারা কি করবেন। মৌমিতার বাবা মা রাকেশের সঙ্গে মৌমিতার বিয়ে ঠিক করে দেয়। মৌমিতা রাকেশের ব্যাপারে কিছুই জানতো না, আর নাইবা রাকেশের দেওয়া শর্তের ব্যাপারে সে কিছু জানতো। দেখতে দেখতে মৌমিতা ও রাকেশের বিয়ে হয়ে যায়। বিয়ের পর প্রথম দিন। কি রে কালি, আমার দেওয়া শর্তের কথা মনে আছে তো নাকি ভুলে গেছিস? তোর বাবা মা তোকে সবকিছু ভালো করে বুঝিয়ে দিয়েছে তো? শর্ত? কিসের শর্ত? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না রাকেশ। ও, তার মানে তোর বাবা মা তোকে কিছুই বলেনি? আমি তোকে বিয়ে করার জন্য তোর বাবা মাকে একটা শর্ত দিয়েছিলাম। বিয়ের পর তোকে টাকা রোজগার করে আমার হাতে এনে দিতে হবে, আর সেই টাকা দিয়ে আমি রোজ মদ খাবো। রাকেশের কথা শুনে মৌমিতা অবাক হয়ে যায়। কি, তুমি এই শর্তটা দিয়েছিলে আর আমার বাবা মা তোমার শর্তে রাজি হয়ে গিয়েছিল? না, এটা হতে পারে না। আমি কিছুতেই তোমার মদ খাওয়ার জন্য টাকা রোজগার করে আনবো না। তাহলে এখনই তোর বাপের বাড়ি চলে যা। তোর মতো কালো মেয়েকে এই পৃথিবীর কেউ বিয়ে করতো না, বুঝেছিস? আমি তো শুধুমাত্র আমার মদের ভালোবাসায় পাগল হয়ে তোকে বিয়ে করেছি। রোজ রোজ কষ্ট করে টাকা ইনকাম করে এনে মদ খাওয়াই মজা পাওয়া যায় না, তাই আর কি। মৌমিতা সবকিছুকে ভাগ্যের পরিহাস বলে মেনে নেয়। বিয়ের পরের দিন থেকেই সে রিক্সা চালানো শুরু করে। রাকেশই আগে রিক্সা চালাতো। রাকেশের হয়ে মৌমিতা এখন কাজ করা শুরু করেছিল। মৌমিতা খুব কষ্ট করে সারাদিন রিক্সা চালিয়ে মাত্র 50 টাকা উপার্জন করতে পেরেছিল। মৌমিতার বাবা মা গরিব হলেও মৌমিতাকে কোনোদিনও টাকা উপার্জন করতে বাইরে পাঠায়নি। আজকে জীবনের প্রথমবার মৌমিতা 50 টাকা উপার্জন করেছিল। টাকাটি নিয়ে সে বাড়ি ফিরে আসে। সারাদিন রিক্সা চালিয়ে মাত্র 50 টাকা এনেছিস? ও, বুঝেছি, তুই দেখতে এত কালো যে মানুষ তোর রিক্সায় উঠতেও ঘৃণা করছে। আমি তোর সঙ্গে কিভাবে সংসার করবো বলতো, সেটাই আমার চিন্তা। ঠিক আছে, ছাড় দে, 50 টাকাই দে, আমি মদ খেয়ে আসি।
আমি সারাদিন কিচ্ছু খাইনি, আমার খুব খিদে পাচ্ছে। তুমি এই টাকাটা নিয়ে যেও না, আমি অল্প একটু আলু সিদ্ধ আর ভাত রান্না করি, আমরা দুজন মিলে খেয়ে নেব। কি, আমি আলু সিদ্ধ ভাত খাবো? তুই ভাবলি কি করে আমি মদ না খেয়ে আলু সিদ্ধ ভাত খাবো? আমার বন্ধুরা মদের দোকানে চিকেন বিরিয়ানি, চিকেন কষা নিয়ে আমার জন্য অপেক্ষা করছে, বুঝেছিস? টাকাটা দে তাড়াতাড়ি, একদিন ভাত না খেলে তুই মরে যাবি না। তুমিও একদিন মদ না খেলে মরে যাবে না। মৌমিতার মুখে এমন কথা শুনে রাকেশ খুবই রেগে যায়। সে মৌমিতাকে খুবই মারধর করে তাকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে ফেলে রেখে সে মদ খেতে চলে যায়। মৌমিতার মার খাওয়ার ভয়ে একেবারে নিস্তব্ধ হয়ে যায়। সে সেদিনের পর থেকে রাকেশের মুখে মুখে কথা বলতেও ভয় করত। এরকম ভাবেই সময় কাটতে থাকে। মৌমিতা প্রত্যেকদিন রিক্সা চালিয়ে টাকা নিয়ে আসতো এবং সেই টাকা নিয়ে রাকেশ মদ খেতে চলে যেত। একদিন মৌমিতা জানতে পারে যে সে মা হতে চলেছে। সে খুবই খুশি হয়। আমাকে এবার আমার বাচ্চার কথা ভাবতে হবে। আজ থেকে আমি অল্প অল্প করে টাকা জমিয়ে রাখবো। আমি রাকেশকে কিচ্ছু জানতে দেব না, ও জানলে সব টাকা নিয়ে নেবে। আমার বর ভালো না তাতে কি হয়েছে, আমার বাচ্চা তো নিশ্চয়ই ভালো হবে। আমি আমার বাচ্চাকে নিয়ে বাচ্চার স্বপ্ন দেখব। রাকেশ এতটাই অত্যাচারী ছিল যে মৌমিতা গর্ভবতী জানার পরেও মৌমিতার প্রতি তার কোনো মায়া হয় না। মৌমিতা গর্ভবতী অবস্থাতেই রিক্সা চালাতো এবং অল্প অল্প করে তার আগত শিশুর জন্য টাকা জমাতে থাকে। দেখতে দেখতে 9 মাস কেটে যায় এবং সে সুন্দর ফুটফুটে ফর্সা একটি মেয়ের জন্ম দেয়। রাকেশ দেখতে খুবই ফর্সা হওয়ায় তার মেয়েও ফর্সা হয়েছিল, তাই সে খুব খুশি হয়। ভালো হয়েছে, আমার মেয়ে তোর মতো কালো হয়নি। যাক বাবা, বাঁচা গেল। আমার মেয়ে তোর মতো কালো হলে আমি ওর গলা টিপে মেরে ফেলতাম। রাকেশের কথা শুনে মৌমিতা খুবই কষ্ট পায়। রাকেশ তার মেয়ের নাম রাখে রূপসী। মৌমিতা খুব কষ্ট করে তার মেয়েকে বড় করতে থাকে, কিন্তু মৌমিতা যেমনটা ভেবেছিল ঠিক তার বিপরীতটাই ঘটেছিল। রূপসী তার মাকে একদম পছন্দ করত না। সে সবসময় তার মাকে উল্টোপাল্টা কথা বলতো, কিন্তু মৌমিতা তার মেয়েকে খুবই ভালোবাসতো। রাগ করিস না মা, আমি তোকে খাইয়ে দিচ্ছি, আয়। এই নে, হা কর দেখি। ওয়াক্থু, আমি তোমার হাতের খাবার কিছুতেই খাবো না। তুমি দেখতে খুব কালো আর তোমার হাত অনেক কালো। তোমার হাত দেখে আমার খুব ঘৃণা করছে। মনে হচ্ছে তোমার হাতে অনেক নোংরা ময়লা লেগে আছে। চলে যাও আমার চোখের সামনে থেকে। তুই এমন কেন করিস মা? আমি তো তোর মা হই। আমি কালো তাতে আমার কি দোষ বল? না, তুমি আমার মা কোনোদিনও হতে পারবে না। আমি দেখতে খুব ফর্সা আর আমার মা এমন কালো হতেই পারে না। আমার ফর্সা মা চাই। আমার বন্ধুদের সবার মা দেখতে খুব ফর্সা আর তুমি কালো। ডাইনি পেতনি, তোমাকে দেখলেই আমার রাগ হয়। আমি তোমার সঙ্গে একই ঘরে থাকতে পারবো না। এ কি বলছিস তুই? তুই আমার সঙ্গে একই ঘরে থাকতে পারবি না মানে? আমাদের তো একটাই ঘর, আমি কোথায় থাকবো? যেখানে খুশি থাকো, আমি কিচ্ছু জানি না। আমি তোমার মুখ কোনোভাবেই দেখতে চাই না। কি গো, দেখছো আমাদের মেয়ে কেমন করে আমাকে অপমান করছে? তুমি কিছু বলছো না কেন? আমার মেয়ে যা করেছে একদম ঠিক করেছে, তুই এটারই যোগ্য। আমার মেয়ে আমার মতোই হয়েছে, আর এটা আমার জন্য খুব গর্বের বিষয়। আমার মেয়ে যা বলবে তোকে সেটাই শুনতে হবে। কাল থেকে আমি রাতে যখন ঘুমিয়ে পড়বো তুমি তারপরেই ঘরে ঢুকবে, আর সকালবেলা আমার ঘুম থেকে ওঠার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাবে। আমি আর কোনো মতেই তোমার মুখ দেখতে চাই না। রূপসীর মুখে এমন কথা শুনে মৌমিতার খুবই খারাপ লাগে। সে সবকিছু মুখ বুঝে মেনে নেয়। তার মেয়ে যাতে ভালো থাকে সেই জন্য সে পরের দিন থেকে অনেক রাত করে বাড়ি ফিরে আসতো। ততক্ষণে রূপসী ঘুমিয়ে পড়তো। ভোরবেলা ঘুম থেকে উঠে মৌমিতা তার স্বামী এবং মেয়ের জন্য রান্না করে রিক্সা চালাতে বেরিয়ে পড়তো। এরকম ভাবে সময় অতিবাহিত হতে থাকে। মৌমিতা দ্বিতীয়বারের জন্য গর্ভবতী হয়। আমি আবার গর্ভবতী হয়ে গেলাম। আমার মেয়ে তো আমাকে পছন্দ করে না। জানি না আমার পেটে যে সন্তান আছে সে কেমন হবে। সেও হয়তো আমাকে পছন্দ করবে না। না, আমাকে যেভাবেই হোক ফর্সা হতে হবে, না হলে আমার বাচ্চারা আমাকে কোনোদিনও মা বলে মেনে নেবে না। মৌমিতা সব সময় নানান রকম দুশ্চিন্তা করতে করতে রিক্সা চালাতো। সে একদিন ফর্সা হওয়ার জন্য বাজার থেকে কিছু ফেয়ারনেস ক্রিম কিনে নিয়ে আসে। কেমিক্যাল যুক্ত ফেয়ারনেস ক্রিম উল্টোপাল্টা ভাবে ব্যবহার করার ফলে মৌমিতার ফেস আরো খারাপ হয়ে যায়। তার মুখ আগের থেকে অনেক বেশি কালো হয়ে যায়। সেই সঙ্গে তার মুখে নানান রকম ঘা পাঁচড়া দেখা দেয়। মৌমিতা রূপসীর ভয়ে কোনোদিনই তার সামনে যেত না।
এরকম ভাবে বেশ কয়েকদিন চলতে থাকে। কিন্তু একদিন মৌমিতার শরীর খুব খারাপ করায় সে দুপুরবেলা বাড়ি ফিরে আসে। বাড়িতে এসে দেখে রূপসী তার এক স্কুলের বন্ধু রিয়াকে বাড়িতে নিয়ে এসে তার সঙ্গে গল্প করছে। মৌমিতাকে দেখে রিয়া খুব ভয় পেয়ে যায়। এই রূপসী, তোর মা দেখতে কি ভয়ঙ্কর! তোর মা দেখতে কত কালো আর মুখে কত ঘা ভর্তি। ছি, তোর মাকে দেখেই তো আমার বমি পাচ্ছে। তোর মা কত বাজে দেখতে। আমি আর এখানে 1 মিনিটও থাকবো না। আমি বাড়ি যাচ্ছি, এখানে থাকলে আমার বমি হয়ে যাবে। এই বলে রূপসীর বন্ধু সেখান থেকে চলে যায়। রূপসী তার মায়ের উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি এখন বাড়ি এসেছো কেন? আমি তোমাকে বলেছিলাম না আমি ঘুমিয়ে পড়ার পর তুমি বাড়ি আসবে? তোমার জন্য আমার বন্ধু এখান থেকে চলে গেল। তোমাকে দেখেও ভয় পেয়েছে। আসলে মা, আজকে আমার শরীরটা খুব খারাপ রে। আমি আজকে রিক্সা চালাতে পারছিলাম না, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছি। শরীর খারাপ, তাতে আমি কি করব? কোথায়? তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমার শরীর খারাপ। শরীর খারাপ মরে যেতে পারতে, তাহলে তো আমার বাবা আমার জন্য নতুন মা নিয়ে আসতো। অনেক হয়েছে, আর নয়। আমি তোমাকে এই বাড়িতে আর দেখতে চাই না। বাবা, একে এখান থেকে বের করো। আর তুমি আমার জন্য ফর্সা মা নিয়ে এসো। আমি কালো মায়ের সঙ্গে আর থাকবো না। এসব তুই কি বলছিস রে মা? এরকম কথা বলিস না। আমার মেয়ে ঠিকই বলছে, তোকে আমার আগে থেকেই পছন্দ ছিল না, আর আমার মেয়েও তোকে পছন্দ করতে পারছে না। যা, তুই বেরিয়ে যাই বাড়ি থেকে। আমি আমার মেয়ের জন্য ফর্সা মাকে নিয়ে আসবো। আমি আবার বিয়ে করব। এটা আমার অনেক আগেই করা উচিত ছিল। বাবা, এমনি এমনি যাবে না। একে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করো। মৌমিতা 8 মাসের গর্ভবতী ছিল। তাকে রাকেশ এবং রূপসী দুজনে মিলে জোর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। সে বড্ড অসহায় হয়ে পড়ে। সে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে দিন কাটাতে থাকে। এরকম ভাবে কয়েকদিন কেটে যায়। একদিন মৌমিতা রাস্তায় মাথা ঘুরে পড়ে যায় এবং রাস্তার কয়েকটা লোক তাকে সরকারি হসপিটালে ভর্তি করে দেয়। হসপিটালে ডাক্তার মৌমিতার কাছ থেকে তার বাড়ির ফোন নাম্বার নিয়ে রাকেশকে ফোন করে, কিন্তু রাকেশ পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে, না ডাক্তারবাবু, আপনার ভুল হচ্ছে। ওই কালো মহিলাটা আমার বউ নয়, আমি ওকে চিনি না। এই বলে রাকেশ ফোন কেটে দেয়। মৌমিতা খুবই কান্নাকাটি করতে থাকে। মৌমিতাকে দেখে ডাক্তার বাবুর খুব মায়া হয়। কি ব্যাপার বলুন তো, আপনার হাজবেন্ড এরকম বললো কেন? মৌমিতা কাঁদতে কাঁদতে ডাক্তার বাবুকে সব কথা জানায়। সবকিছু জানার পর ডাক্তার দেবব্রত বাবুর খুবই মায়া হয়। আপনি চিন্তা করবেন না দিদি, আমি আছি তো। আমার মা আপনার মতোই দেখতে ছিল, আর আমার মা একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। কিন্তু আমি আপনাকে এভাবে একা ছাড়বো না। আমি আপনার প্রাণ বাঁচাবো। আপনার চিকিৎসা আমি ফ্রিতেই করব। এই বলে দেবব্রত বাবু মৌমিতার চিকিৎসা করে। মৌমিতা একটা ছেলের জন্ম দেয়। সে খুবই অসহায় হওয়ায় দেবব্রত বাবু মৌমিতাকে নিজের বোন মনে করে তাকে বাড়িতে আশ্রয় দিয়েছিল। ওদিকে রাকেশ ফর্সা সুন্দর দেখতে একটি মেয়ে রূপালীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। রূপসী তার ফর্সা মাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়। এই দেখ রূপসী, আমি তোর ফর্সা মাকে নিয়ে এসেছি। এবার তুই খুশি তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি। আমার এরকমই ফর্সা মায়ের দরকার ছিল। কিছুদিনের মধ্যেই রাকেশের নতুন বউ রূপালী তার আসল রূপ দেখাতে শুরু করে। সে রূপসীর উপর অত্যাচার করতে শুরু করে। তাকে স্কুলে পাঠানো বন্ধ করে দেয়। শুধু তাই নয়, সে রূপসীকে রিক্সা চালাতে পাঠায়। রূপসী রিক্সা চালিয়ে টাকা উপার্জন করে আনতো। অন্যদিকে রাকেশ রূপালীর কাছে মদ খাওয়ার টাকা চাইলে রূপালী রাকেশকে খুব মারধর করত এবং ঘর থেকে বের করে দরজা বন্ধ করে দিত। ছি, এ কেমন পুরুষ! তুই তো দেখছি পুরুষের নামে কলঙ্ক। নিজের বউয়ের হাতে মার খাচ্ছিস। অন্যদিকে দেবব্রত বাবু মৌমিতা এবং তার ছেলে বল্টুর খুব ভালো মতো খেয়াল রাখত। মৌমিতাকে সে পড়ালেখা শেখাতে শুরু করে। এভাবেই কয়েক বছর কেটে যায়। দেবব্রত বাবু নিজের হসপিটালে মৌমিতাকে নার্সের কাজে নিয়োগের ব্যবস্থা করে দেয়। এদিকে রাকেশ ও তার মেয়ের অবস্থা শোচনীয় হয়ে পড়ে, কারণ রাকেশকে কিছু না জানিয়ে রূপালী রাকেশের ঘরবাড়ি বিক্রি করে দিয়েছিল। শুধু তাই নয়, সে রাকেশের এক মাতাল বন্ধু কালীপদর সঙ্গে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করে। বাড়ির নতুন মালিক রাকেশ এবং রূপসীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে ভিক্ষা করতে থাকে। একদিন বল্টু যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন রূপসী ও তার বাবা বল্টুর কাছে এসে ভিক্ষা চায়। বল্টু একদম তার মায়ের মতোই হয়েছিল।
আমার কাছে এখন টাকা নেই, কিন্তু আমার মা বলে গরিবদের সাহায্য করা উচিত। তোমরা আমার সঙ্গে আমার বাড়ি চলো, আমার মা তোমাদের নিশ্চয়ই সাহায্য করবে। এই বলে বল্টু রাকেশ ও রূপসীকে তার মায়ের কাছে নিয়ে আসে। মৌমিতা তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। আসলে বল্টু তার বাবা এবং দিদিকে চিনতো না। রাকেশ ও রূপসী মৌমিতাকে দেখা মাত্রই কান্নাকাটি শুরু করে। মৌমিতা, আমাকে ক্ষমা করে দাও মৌমিতা, আমি আমার পাপের শাস্তি পেয়ে গেছি। আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি, দয়া করে আমাকে ক্ষমা করে দাও। মা, তুমিও আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম ফর্সা মায়েরা অনেক ভালো হয়, কিন্তু আমি ভুল ছিলাম। মা ফর্সা হোক কিংবা কালো হোক, নিজের মা নিজের মাই হয়। তুমি আমাকে অনেক ভালোবাসা দিয়েছো, তোমার মতো ভালোবাসা আমাকে কেউ দিতে পারবে না। মা, আমি তোমার সঙ্গে থাকতে চাই। রাকেশ আর রূপসীকে কান্নাকাটি করতে দেখে মৌমিতার মন গলে যায় এবং সে তাদের ক্ষমা করে দেয়। তারা সবাই মিলে আবার একসঙ্গে মিলেমিশে বসবাস করতে থাকে।